আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, একেবি টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো আজকেও একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আজকের একেবি টক অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আমরা কথা বলবো প্রজাতন্ত্র দিবস নিয়ে। প্রজাতন্ত্র দিবস, আমরা যদি ভারতবর্ষের সম্পূর্ণ নামটি জানতে চাই, সেখানে নামটি হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। 1950 সালের 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে মান্যতা দিয়েছি। আমরা এই গোটা বিষয়টি নিয়ে আলাপচারিতা থাকব। এই আলাপচারিতায় অংশ নিতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় কর্পোরেটর তথা অধ্যাপক ডক্টর অলোক ভট্টাচার্য মহাশয়। আপনাকে একেবি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রজাতন্ত্র দিবস, আমি প্রথমেই একটু আলোকপাত চাইছি এই বিষয়ে আপনার কাছ থেকে। প্রজাতন্ত্র দিবস মানে জনগণের শাসন, তন্ত্র মানে শাসন, প্রজা মানে জনগণ। এটি গণতান্ত্রিক কাঠামোতে যখন মানুষ নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারে, একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে, তখনই সেটাকে প্রজাতন্ত্র বলে। প্রজাতন্ত্র ঠিক রাজতান্ত্রিক কাঠামোর বিপরীত শাসন ব্যবস্থা। 26 জানুয়ারি 1950-তে ভারতবর্ষের জনগণ ঘোষণা করেছে, বলা ভালো কার্যকর করেছে, যে আমরা একটা প্রজাতান্ত্রিক ভারত। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে প্রজাতান্ত্রিক ভারতের সূচনা হলো। তো এটা তো একদিনে হয়নি না, স্বাধীনতা আন্দোলনের প্রত্যেকটা অধ্যায়ে একটা কদম করে আমরা এগিয়ে গেছি। আপনার 1883-তে রিফর্মস অ্যাক্ট হয়, 1885 1909 মরলমেন্টো সংস্কার, 1918 মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার, 1927-28 এটা মাইলস্টোন, সাইমন কমিশন এসেছিল, 1935 অ্যাক্ট। অ্যাকচুয়ালি 1935 অ্যাক্টটাই মূলত ভারতবর্ষ সংবিধান। যে ভারতবর্ষটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতার বন্টন, এটা 1935 অ্যাক্টই হয়েছিল। তারপর আপনার 1947 ইন্ডিয়ান অ্যাক্ট, এর মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতার দিকে এগিয়ে যায়। তো প্রজাতান্ত্রিক ভারতবর্ষের যে মূল প্রেক্ষাপট, সেটা হচ্ছে ভারতের জনগণ। ভারতের জনগণ ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে নিজেদের দ্বারা, নিজেদের জন্য, নিজেদের মতো করে একটা শাসন কাঠামো তৈরি করেছিল। তো এটা প্রজাতান্ত্রিক ভারত এবারটা কীভাবে হলো, এটাকে ঘোষণা করতে হয়েছিল সংবিধানের মাধ্যমে। এটা 1949 26 জানুয়ারি ভারতের মানুষ ঘোষণা করেছিল যে আমরা একটা সংবিধান লাগু করতে যাচ্ছি। আর এটা 26 জানুয়ারি 1950-তে এটা কার্যকরী হয়েছে। তো
ভারতের সংবিধানের এই যে প্রজাতান্ত্রিক ভারতের সংবিধানের যে প্রেক্ষাপট বললেন, এই প্রেক্ষাপট আসলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের আত্মনিবেদনের সংগ্রামের ইতিহাস। এটা একদিনে হয়নি, শত বছরের সংগ্রামের পরিণতির ফসল। ভারতের সংবিধান এবং ভারতের প্রজাতন্ত্র ঘোষণা, ব্রিটিশ ইউনিয়নের যে নামিয়ে এনে ভারতবর্ষে তেরঙ্গা পতাকা ঘোষণা, এটা ভারতবর্ষের মানুষের সংগ্রামের ইতিহাস। এই সংগ্রাম বিভিন্ন দিক থেকে এসেছে, সবগুলি পথই ভারতের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছে। তাই, ঠিক। আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকটা দেখি, সেখানে যে বিষয়গুলি উল্লেখ করা আছে, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, আপনি ঠিক বলেছেন। এই বিষয়গুলির উপর একটু আলোকপাত চাইছি। ভারতবর্ষের যে প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা সংবিধানের অন্তরাত্মা। কেউ যদি সংবিধান কোনোদিন পড়েননি, কিন্তু সংবিধানটা কি, সংবিধানের প্রকৃতিটা এটা কি, যদি এই ৬-৭ লাইন তিনি পড়তে পারেন, তাহলে উনি বুঝে যাবেন ভারতবর্ষের সংবিধানের মৌলিক চরিত্র কি বা সংবিধানের ফিলোসফিটা কি। এই যে প্রথম শব্দটাই যেটা লেখা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। দেখবেন শেষের লাইনে লেখা আছে উই অ্যাডাপ্ট, ইনাক্ট and give to ourselves, ঠিক, to give to ourselves, ঠিক। প্রথম লাইনটা শুরু হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া and give to ourselves। মাঝখানে কতগুলো ইম্পর্টেন্ট ফিলোসফি আছে, সেগুলিতে আসছে। তাহলে প্রথম ফিলোসফিটা হচ্ছে আমরা একটা ব্রিটিশ স্বৈরতন্ত্র থেকে আমরা আমাদের দ্বারা একটা সংবিধান তৈরি করতে যাচ্ছি। এটা 1949 26 নভেম্বরে আমরা এটা অ্যাডাপ্ট করেছি এবং 26 জানুয়ারি 1950-তে আমরা কার্যকরী করেছি। তাই, ফিলোসফিটা কি আপনি যেটা বললেন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute into a secular sovereign democracy, সেকুলার শব্দটা পড়ে এসছে। আমি সেকুলার শব্দটা দিয়ে শুরু করি, নিশ্চয়ই, কারণ এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে রিয়েলি কি ভারতবর্ষ সেকুলার স্টেট, সেকুলার কান্ট্রি। ভারতবর্ষের সংবিধানের প্রত্যেকটা অধ্যায়ে আমাদের ভারতবর্ষের দেবদেবীদের চিত্র নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এটা আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা যে চ্যাপ্টার, অধ্যায় আছে, এই প্রত্যেকটা অধ্যায়ের আগে কতগুলি চিত্র নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এই চিত্রগুলিতে আপনার কখনো ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর চিত্র, কখনো শিব পার্বতীর চিত্র, কোনো জায়গায় হনুমানের চিত্র, মানে ভারতবর্ষের বিভিন্ন দেবদেবীদের চিত্র রয়েছে। আচ্ছা, তাহলে ভারতবর্ষ নিরপেক্ষ হতে পারে না। ভারতবর্ষ ইনক্লাইন টু রিলিজিয়াস সেন্টিমেন্ট, এই যে আপনি সেকুলার বললেন, সেকুলার এই শব্দটা ভারতবর্ষের নিজস্ব শব্দ নয়। আচ্ছা, সেকুলার শব্দটা এসছে আপনার ইউরোপ থেকে, ইউরোপিয়ান পলিটিক্যাল থট থেকে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে। একটা সময় ছিল মিডাইভাল পিরিয়ডে, তখন চার্চ ভার্সেস স্টেট, কে বড়, এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। আচ্ছা, এই দ্বন্দ্বটাতে যারা চার্চ, তারা বলতেন যে পুপের ক্ষমতাই বেশি, পুপকে মান্যতা দিতে হবে স্টেটের, স্টেট বড় নয়, চার্চ বড়। আচ্ছা, আর স্টেটের যে অথরিটি সেটা বলতো না না, চার্চ স্টেটের অন্তর্গত, স্টেট বড়, চার্চ বড় নয়। তো এটা একটা থিওরি আছে, টু সোর্ড থিওরি, বাংলায় বলে এটা দুই তরবারির তত্ত্ব। আচ্ছা, তো এইটা নিয়ে আপনার একটা দ্বন্দ্ব চলছিল, কে বড় কে ছোট। তো সেখানে একটা দ্বন্দ্বের প্রায় ফয়সালা হয়েছিল আপনার একজন বিশিষ্ট দার্শনিক সেন্ট টমাস একুইনাস। আচ্ছা, তো উনি এটা মোটামুটি একটা তত্ত্ব দিলেন যে স্টেটের অথরিটিকে খর্ব করা যাবে না, তবে স্টেট এই যে চার্চের বিষয়ে, আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। এই তখন থেকে সেকুলার
ওই শব্দটা ব্যবহৃত, স্টেট সেকুলার, নিরপেক্ষ, নিরপেক্ষ, এই শব্দটা তখন জনপ্রিয় হলো এই সময়টা থেকে। আচ্ছা। তো ভারতবর্ষের সংবিধান লেখার সময় যেহেতু এটা দুটো ভাষায় লেখা হয়েছিল, একটা আপনার ইংরেজিতে আর একটা হিন্দিতে, মূল সংবিধানটা কিন্তু হ্যান্ড রিটেন, নট প্রিন্টেড। আচ্ছা। তো সেখানে অনেক ইংরেজি শব্দ ভারতীয় শব্দের যথাযথ নয়, এরকম অনেকগুলি শব্দ আছে। তো এখানে সেকুলার শব্দটা আমাদের ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষ এই শব্দটা সমার্থক নয়। ভারতবর্ষ ধর্মপ্রায়ণ, ধর্মের প্রতি ইনক্লাইন, কিন্তু ভারতবর্ষের ধর্ম সবাইকে আপন করে নিয়েছে। সর্বধর্মের একটা, সবাইকে সর্বধর্ম সমন্বয় ঠিক নয়, কিন্তু সব ধর্মকে মান্যতা দিয়েছে। আচ্ছা। কিন্তু তার মানে এই নয় ভারত রাষ্ট্র ধর্ম থেকে বিচ্যুত, বরং ধর্ম ভারতবর্ষের যে চেতনা, ভারতবর্ষের চেতনা ধর্ম হলো কর্তব্যবোধ। আচ্ছা। ভারতবর্ষ তার ধর্ম থেকে বিচ্যুত হতে পারে না। ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো তার কর্তব্য থেকে দূরে সরতে পারে না। মানে এই কর্তব্য পরায়ণতাটাই ধর্ম, এটাই কর্তব্য পরায়ণতাই ধর্ম। এইটা নিয়ে, এই সেকুলার শব্দটা নিয়ে ভারতবর্ষের সংবিধানে, যদিও আপনার সেকুলার শব্দটা প্রথমে ছিল না, পরে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই শব্দটা ঢুকেছে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে এটা ইট ইজ ওয়ান অফ দ্য স্পিরিটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিন্তু বাংলা আর ইংরেজির শব্দের মধ্যে, ভারতীয় শব্দ আর ইংরেজি শব্দের মধ্যে পার্থক্য থাকার কারণে আমরা এটাকে নিয়ে অনেক সময় ভুল বুঝি। আচ্ছা। তো যাই হোক, সেকুলার বা আপনি ধর্ম নিরপেক্ষ যাই বলুন না কেন, ভারতবর্ষের সংবিধান সব ধর্মকে সমান মর্যাদা দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতবর্ষের শ্রেণী রাষ্ট্র চরিত্র বা দেশ হিসেবে ভারতবর্ষ ধর্ম থেকে বিচ্যুত, এই কথাটা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। কেউ এটা বিশ্লেষণ করতে যান, কিন্তু এটা শব্দের ব্যঞ্জনার কারণে এটা এরকম হয়ে যায়। আপনি সমাজতন্ত্র শব্দটা বললেন, আমি এই দুটো শব্দই পরে সংযোজন করা হয়েছে। রাষ্ট্রীয় কাঠামো হিসেবে যে সমাজতন্ত্রের কথা বলা হয়, ভারতবর্ষ সেই ধরনের সমাজতন্ত্র নয়। আচ্ছা। ভারতবর্ষ এটা উদারনৈতিক গণতন্ত্র। কারণ ভারতবর্ষের যে লড়াই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের যে তাদের দীর্ঘ আন্দোলন, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, তার নিজের কথা বলতে পারে, তার নিজের মতো করে বাঁচতে পারে, এই ধারণাটা আমরা এটাকে বলা হয় লিবারেল পলিটিক্যাল থিওরি, লিবারেলিজম। এটাই কি লিবার্টি কথাটা, ওইভাবে লিবার্টি কথাটা এসেছে। তো এখন দুটো মতাদর্শ রয়েছে। ক্যাপিটালিজম এই লিবারেলিজমকে গ্রহণ করে। ক্যাপিটালিজম, লিবারেলিজম, এটা দুটো শব্দ কাছাকাছি, দুটো ধারণা কাছাকাছি। আরেকটা স্টেট স্ট্রাকচার হিসেবে সোশ্যালিজম অ্যান্ড কালেকটিভিজম, এই দুটো শব্দ কাছাকাছি। ইন্টারেস্টিং হচ্ছে যে ভারতবর্ষের যে লিবারেলিজমের যে কনসেপ্ট, ভারতবর্ষের যে ডেমোক্রেসির কনসেপ্ট, ডেমোক্রেসি, লিবারেলিজম, এগুলি কাছাকাছি শব্দ। রিপাবলিক, ডেমোক্রেসি, লিবার্টি, রিপাবলিক, সবকটাই শব্দ কাছাকাছি শব্দ। কিন্তু ভারতবর্ষের যে লিবারেলিজম, এটা ওয়েস্টার্ন নোশন অফ লিবারেলিজম থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা। ভারতবর্ষের লিবারেলিজম হচ্ছে যে আমি স্বাধীন, আই এম ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ সাবজুগেশন, কিন্তু আমার যে স্বাধীনতা, আমার যে ইচ্ছা, এটা যেন সমষ্টির স্বার্থের বিরোধী না হয়। আমি কোনো সাবজুগেশনের বা কোনো দাসত্বের বন্ধনে আবদ্ধ নই, কিন্তু আমার চেতনা যেন, মানে আমার ব্যক্তিগত মতামত, আমার চেতনা যাতে, এই যে স্বামীজি বলছিলেন না যে তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য না হয়, এই কনসেপ্টটাই হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির কনসেপ্টটাই হচ্ছে ইউ আর ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ সাবজুগেশন অ্যান্ড পলিটিক্যালি ইউ ডু এনজয় দ্য রাইট টু ফ্রিডম, কিন্তু তোমার স্বাধীনতা
এটা যেন সমষ্টির অন্তরায় না হয়, ঠিক সমষ্টির কল্যাণের অন্তরায় না হয়। ঠিক। তাহলে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে আমাদের সংবিধানে যে লিবারালিজমের কথা বলা হয়েছে, আমাদের লিবারালিজম এটা পশ্চিমা দেশের লিবারালিজমের থেকে আলাদা, একটু আলাদা আলাদা। তো সোশ্যালিজম আপনি বললেন, সমাজতান্ত্রিক, সেকুলারিজম বললেন, সেকুলারিজম বললাম, লিবারালিজম বললেন। আমার দেশের যে মৌলিক ভাবনাটা এটা হচ্ছে ইকুয়ালিটি, জাস্টিস, ফ্র্যাটার্নিটি। ইকুয়ালিটি আমাদের সংবিধানের আর্টিকেল 14-এ এই কথা বলা হয়েছে, কিন্তু সংবিধানের শব্দগুলো এগুলো আইনের শব্দ, আইনের শব্দের মার পেচ থাকে। আমি বলবো সামাজিক সমরসতা। আচ্ছা, আইনের দৃষ্টিতে সাম্য এটা না বলে যদি আমি ব্যাখ্যা করি সামাজিক সমরসতা, আমরা সবাই সমান, কেউ বড় কেউ ছোট নয়, সমান অধিকার। আমাদের কার্যগত দিক থেকে, কার্যের দিক থেকে আমাদের পার্থক্য থাকতে পারে। একটা অফিসে কেউ বড়বাবু থাকবেন, একজন চতুর্থ শ্রেণীর কর্মী থাকবেন, মানে ঊর্ধ্বতন অধস্তন এইভাবে থাকবেন, আমরা ডিভাইড করতে পারি। কিন্তু এই যে ডিভিশনটা, এটা কিন্তু মানুষ হিসেবে তার পার্থক্য নয়। আর্টিকেল 14-এ বলা হয়েছে প্রাইম মিনিস্টার টু ঝাড়ুদার, প্রাইম মিনিস্টার থেকে প্রধানমন্ত্রী থেকে ঝাড়ুদার পর্যন্ত আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাই সমান। ব্যক্তি হিসেবে সবাই সমান মর্যাদার অধিকারী, কাউকে ছোট করা যাবে না, কাউকে বড় করা যাবে না। ঠিক। যিনি চণ্ডীপাঠ করেন, যিনি জুতো সেলাই করেন, তারা উভয়ই সমান। কর্মের দিক থেকে তাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু সব কর্মই সমান। কিন্তু স্ট্রাকচারালি এটা সংগঠন চালাতে গেলে, এটা দেশ চালাতে গেলে তার কতগুলি ডিভিশন থাকে। এই ডিভিশন অনুযায়ী প্রত্যেকে ওই ক্লাস্টার দ্বারা আবার তিনি প্রোটেকশন পান। এটা আর্টিকেল 14B। এই সমতাটা সমাজের সর্বত্র পৌঁছে যেতে হবে, ইন রেসপেক্ট অফ রিলিজিয়ান, ইন রেসপেক্ট অফ কাস্ট। কে কোন জাতের, কোন ধর্মের, কোন বর্ণের, এগুলি নির্বিশেষে প্রত্যেক মানুষ যে সমান, প্রত্যেকটা মানুষ যে আইনের দৃষ্টিতে সমান, এইটাকে বাস্তবে কার্যকরী করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এইটাকে কার্যকরী করতে পারবো, ততক্ষণ প্রজাতন্ত্র দিবসের ভাবনাটা এটা প্রশ্নবোধক হয়ে থাকবে। ঠিক, কারণ প্রজাতন্ত্র মানে এটা অফিসারদের দেশ নয়, এটা বাবুদের দেশ নয়, এটা অমুক সম্প্রদায়ের অমুক বর্ণের দেশ নয়, এটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবর্ষের জনগণের দেশ। মানে এই জন্যই গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত বলা হয়। এই কারণে গণতান্ত্রিক সাধারণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে স্ট্রাকচার, সাধারণতন্ত্রটা হচ্ছে সাধারণ ব্যবস্থা, সাধারণ ব্যবস্থা, তাই সাধারণের শাসন। ঠিক, এখানে কোনো বিশেষ শাসন নয়, ঠিক, এটা সাধারণের শাসন। জাস্টিস, আমি জাস্টিস কথাটাতে আসব। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, তো বিরতির পর আমরা জাস্টিস কথাটাতে আসছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের আলাপচারিতার প্রধান বিষয় প্রজাতন্ত্র দিবস। আমরা সেই বিষয়ে আলাপচারিতায় রয়েছি এবং থাকছি। একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আমরা ছিলাম প্রজাতন্ত্র বিষয়ক আলাপচারিতায়, একেবি টক অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় কর্পোরেটর তথা অধ্যাপক ডক্টর অলোক ভট্টাচার্য মহাশয়। আমরা ছিলাম লিবার্টিতে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে একটি উল্লেখযোগ্য প্যারা। আপনি বলছিলেন যে এরপর জাস্টিস বিষয়টা নিয়ে আরেকটু আলোকপাত। এই জাস্টিস শব্দটাকে যদি বাংলায় প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার, ন্যায় বিচার, দেখুন এইটাও ইকুয়ালিটি শব্দের সাথে প্রায় সমার্থক। আপনার ন্যায়ের জন্য আমাদের লড়াইটা কিসের জন্য? ন্যায়ের জন্য। ছোট বড় কেউ যাতে আমরা এই ন্যাচারাল জাজমেন্ট থেকে
বঞ্চিত না হই। এবং এর জন্য কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে যে কোনো ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার থেকে যেন বঞ্চিত না করা যায়। এই কারণে আমাদের জুডিশিয়ারি সিস্টেম খুব স্ট্রং। এরা পরের আলোচনা আসবো কিভাবে আমাদের জুডিশিয়ারি সিস্টেম স্ট্রং, কারণ আমাদের ফেডারেল স্ট্রাকচারের একটা ক্যারেক্টার হচ্ছে স্ট্রং জুডিশিয়াল সিস্টেম। আচ্ছা, আমি আলোচনার পরে আসছি। প্রতিটি মানুষকে তার ন্যায় বিচার দিতে হবে। আমরা শুধু ব্রিটিশদের দ্বারাই আমরা কিন্তু পরাধীন ছিলাম না, আমরা কিন্তু মধ্যযুগে আমরা বিদেশি মুসলিম শাসকদের দ্বারাও আমরা পরাধীন ছিলাম। তো এই পরাধীনতার 1000 বছরের দাসত্ব আমরা এটা মেনে নিয়েছিলাম যে আমাদের ভাগ্য হয়তো খারাপ, এই কারণে আমরা কেউ ছোট কেউ বড় জাতের নামে বজ্জাতি হয়েছে। আমরা কখনো কখনো ধর্মকে নিজেদের মতো করে কাজে লাগিয়েছি। মানুষের যে অধিকার, মানুষের যে মুখ্য, এটা কিন্তু আমরা 1000 বছরের পরাধীনতায় আমরা ভুলে গেছি। তো মানুষের যে সংগ্রাম, আমাদের মৌলিক বিন্দু মানুষের জন্য, কাজেই মানুষকে ন্যায় বিচার দিতে হবে, মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এটা সোশ্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি। দেখুন, রিজার্ভেশনের সময় অনেক সময় আমরা এই কথাটা বলি যে একটা অংশ রিজার্ভেশন পেয়ে গেল। এই রিজার্ভেশনটা হয়তো সোশ্যাল জাস্টিসের প্রেক্ষাপটে হয়েছে, কিন্তু এই সোশ্যাল রিজার্ভেশনেই যথেষ্ট নয় যতদিন না পর্যন্ত আমরা তার জন্য অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তাকে ন্যায় বিচার দিতে পারবো। একটা মানুষ যখন ভাববে যে আমি ভারত রাষ্ট্রের অন্তর্গত, আমি কারোর চেয়ে ছোট নই, কারোর চেয়ে বড় নেই, আমাকে বিচার দিতে হবে, ন্যায় বিচার দিতে হবে, আমাকে আমার কোনো প্রাপ্য অধিকার থেকে, কোনো সুযোগ থেকে আমাকে বঞ্চিত করা যাবে না। আমি যখন মাথা উঁচু করে কথা বলবো, কাউকে ভয় করব না, আমার উপর কোনো অন্যায় হবে না, কোনো জবরদস্তি হবে না, আমি যখন এই মুক্ত বাতাসে বিহঙ্গের মতো নিজেকে মেলে ধরতে পারবো, তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক সামাজিক রাজনৈতিক আন্দোলন অনেক করতে হবে। আমরা সর্বত্র এখনো ন্যায় বিচার পৌঁছাতে দিতে পারিনি। অফিসিয়াল স্ট্রাকচারের ব্যুরোক্রেটাইজেশন এবং অফিসিয়াল কাঠামোর বাইরেও একজন সাধারণ মানুষ, একজন কৃষক, একজন শ্রমিক, একজন খেটে খাওয়া মানুষ, তিনি এখনো বুঝতে পারছেন না যে তিনি আরেকজন বাবুর সমান, আরেকজন মানুষের সমান, একজন সুপ্রিম কোর্টের জাস্টিসের সমান, একজন মুখ্যমন্ত্রীর সমান, একজন রাজ্যপালের সমান, একজন সাধারণ মানুষ, সেটা এখনো বুঝতে পারছেন না। গাড়িতে উঠলে তাকে যে কেউ এই সিটটা ছেড়ে দিতে হবে, এই ধরনের কনসেপ্ট যেন তার তৈরি না হয়। তিনি যে পথে হেঁটে যাবেন, কেউ তাকে বলতে পারবে না তুমি এই পথে হাঁটতে পারবে না। তিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলে কেউ তাকে বলতে পারবে না আপনি এখানে এলেন কেন। তার পোশাক যেমনই থাকুক, মলিন থাকুক বা যেমনই থাকুক, একজন জুতো সেলাই যিনি করেন, তার পোশাক যেমনই হোক, তিনি যখন এসডিএম অফিসে যাবেন, এসডিএম যতক্ষণ পর্যন্ত না বলবেন নমস্কার আপনি বসুন, ডিএম যতক্ষণ পর্যন্ত না বলবেন নমস্কার আপনি বসুন, কারণ ডিএম এসডিএম তাদেরকে উপলব্ধি করতে হবে তিনি ওই যে জুতো সেলাই যিনি করছেন উনারও কর্মচারী। আচ্ছা, উনি পাবলিক সার্ভেন্ট। যতক্ষণ পর্যন্ত একজন মন্ত্রী, একজন গভর্নর, একজন ডিএম, এসডিএম যারা চেয়ার হোল্ড করছেন, তারা যতক্ষণ না পর্যন্ত একজন শ্রমিক যার পায়ে কাদা লেগে আছে, একজন শ্রমিক হয়তো রিক্সা চালিয়ে তার শার্টটা ঘামে ভিজে গেছে, তিনি যতক্ষণ পর্যন্ত না ওই অফিসগুলিতে গিয়ে
ওই অফিসারের আধিকারিকের চেয়ারের সামনে বসার, সম্মানজনকভাবে বসার সুযোগ পাবেন। যদি না পান তাহলে জাস্টিস হলো না, তাহলে আমাদের প্রজাতন্ত্রের অর্থ আমরা পেলাম না। মূল অর্থটা হলো না। তাকে মানুষের মর্যাদা দিতে হবে, তাকে করুণা নয়, তার ন্যায্য অধিকার। একজন ডিএম যেমন একজন মানুষ, ডিএম তার বিশেষ দক্ষতার কারণে তিনি ডিএম, তার এফিসিয়েন্সি রয়েছে, ঠিক তাই। কিন্তু ওই সাধারণ মানুষটির হয়তো ডিএম এর মতো এফিসিয়েন্সি নেই, কিন্তু সাধারণ মানুষ হিসেবে তিনি ডিএম এর সমান মর্যাদার অধিকারী। ওই সাধারণ মানুষটি যেদিন বুঝতে পারবে যে আই এম নট লেস দেন এনিবডি, আমি কারোর চাইতে কম নই, আমার অধিকার কেউ ছিনে নিতে পারে না, আমাকে কেউ তুইতুঙ্কার করে কথা বলতে পারে না, আমাকে কেউ অশালীন কথা বলতে পারে না, তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কোর্ট তো রয়েছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যেমন একটা ভোট, একজন সাধারণ মানুষের ভোট আর রাষ্ট্রপতির ভোট যেমন সমান, তেমনি সম্মানের দিক থেকেও যখন সমান হবে, তখনই প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র এই শব্দগুলো গুরুত্ব পায়। আসার কথা, একটা রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন চলছে, সংবিধান নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা পর্যালোচনা চলছে, সংবিধান দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, ভারত সরকার, তারা এটা নিয়ে মানুষের কাছে পৌঁছে। সেখানে তো সংবিধানের রচয়িতা নিয়েও তো চলছে, প্রশ্নচিহ্ন কিন্তু রয়ে গেছে। দেখুন, আপনি প্রশ্নটা একটু স্পেসিফিক করে বলুন। সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে এখানেও অনেক রকমভাবে মানে এই তথ্যটাকে অনেক রকমভাবে কিন্তু উপস্থাপনা করা হয়। একটা বিষয় আমাদের স্পষ্ট হওয়া উচিত, সংবিধান রচয়িতা কিন্তু ভারতের জনগণ। আচ্ছা, এটা 1946-এ যখন ভারতবর্ষের স্বাধীনতার কথা বলা হচ্ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছিল যে আমরা ভারতকে স্বাধীনতা দেব, তখন এটার কনসিকুয়েন্সেস হিসেবে গণপরিষদ, যেটা আমরা ইংরেজি বলি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখন তৈরি করা হয়। তো বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচনের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা হয়েছিল, 296 জন বিভিন্ন প্রদেশ থেকে। তো আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর এই 296 জনের মধ্যে একজন ছিলেন। তিনি ছিলেন তখন আমাদের যে তখন ইস্ট পাকিস্তান বলা হতো, মানে আমাদের পূর্ববঙ্গ, মানে আমাদের বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। ওনার যে কনস্টিটিউয়েন্সি ছিল এটা ছিল আচ্ছা ডক্টর বি.আর. আম্বেদকরের। তো ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদের একজন সদস্য। তো পরবর্তী সময়ে গণপরিষদ যখন কার্যক্রম সূচনা করে, এটা স্বাধীনতার পরেও 15 আগস্টের পরেও আগস্ট মাসেই আপনার আরেকটা বৈঠকে, গণপরিষদের যে বৈঠকে, সেই বৈঠকে কতগুলি ড্রাফটিং কমিটি করা হয়। এই কতগুলি কমিটি করা হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে ড্রাফটিং কমিটি। এটা 29 আগস্ট 1947 ডক্টর বি.আর. আম্বেদকরকে 29 আগস্ট 15ই আগস্ট স্বাধীনতা, 29 আগস্টের যে গণপরিষদের যে কার্যক্রম হয়েছিল ওই দিন, ওইখানে অনেকগুলি কমিটি করা হয়েছিল। এই কমিটির একটা অন্যতম কমিটি হচ্ছে খসড়া কমিটি, আচ্ছা, ড্রাফটিং কমিটি। এখানে 7 জন সদস্য ছিলেন, বিশেষ যারা সামাজিকভাবে, আইনগতভাবে খুব দক্ষ ছিলেন, তাদেরকে নিয়ে কমিটি করে ডক্টর বি.আর. আম্বেদকরকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়। আচ্ছা, তাহলে তার মানে কি এটা যে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা কমে যাচ্ছে? না, এখানে বলা ভালো যেই নামটি আমরা উচ্চারণ করি না, বি.এন. রাও। আচ্ছা, বি.এন. রাও অ্যাকচুয়ালি কিন্তু সংবিধানের, আমাদের সংবিধান তো 395টি ধারা নিয়ে প্রথম সংবিধান আমাদের রচিত হয়। 248টি ধারা বি.এন. রাওয়ের লেখা, মানে আউট অফ 395, 248। আচ্ছা, অরিজিনাল যে ড্রাফটিংটা এটা বি.এন. রাও করেছিলেন। আচ্ছা,
তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ডক্টর আম্বেদকরের ভূমিকাটা কি? অনেক সিরিয়াস, অনেক গুরুত্বপূর্ণ। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনার 1946 থেকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো 1946-এ হয়, সেখান থেকে 1949 পর্যন্ত, 24 নভেম্বর পর্যন্ত 1949 যে বৈঠকগুলি হয়, এই বৈঠকগুলিতে সংবিধান পরিষদের নানা তর্ক বিতর্ক এগুলি হয়, বিভিন্ন কমিটির সুপারিশ প্লেস করা হয়। এই সবগুলিকে কনসলিডেট করা একটা বিরাট কাজ ছিল। বিএনরাও একটা ড্রাফট করে দিয়ে দিলেন, কিন্তু এই ড্রাফটের উপর অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। আর এইখানে ডক্টর বি আর আম্বেদকর, তিনি একজন আইনজ্ঞ ছিলেন, তার পাণ্ডিত্য নিয়ে এখানে আর বলার কোনো অবকাশ নেই, আমরা ভারতবর্ষে জানি। তিনি এই সবগুলিকে কনসলিডেট করেছেন, কনসলিডেট করে তিনি ড্রাফটিংটার ফাইনাল একটা শেপ দিয়েছেন। ইতিহাস ঘাটলে আপনি দেখবেন এই ড্রাফটিং কমিটিতে যারা 7 জন ছিলেন, অল আর রেসপেক্টেড, কিন্তু কেউ অসুস্থ ছিলেন, কেউ ব্রিটেনে ছিলেন। বাস্তবিক ক্ষেত্রে 7 জনের কাজ একজন, এই 7 জনের মধ্যে কি ডক্টর বি আর আম্বেদকর ছিলেন? বি আর আম্বেদকর তো চেয়ারম্যান, আর বি এন রাও, আর বি এন রাও অরিজিনাল কনস্টিটিউশনের, তিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন। তিনি পরবর্তী সময় আন্তর্জাতিক আদালতের বিচারক হয়েছিলেন, ইন্ডিয়ান, কিন্তু হ্যাগে আন্তর্জাতিক আদালতের বিচারপতি হয়েছিলেন, কিন্তু তিনি ওই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। আচ্ছা। তো ডক্টর বি আর আম্বেদকরের পরিশ্রমটা আরো অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। এই কারণে বি আর আম্বেদকর ব্যক্তিগতভাবে তিনি সোশ্যালিস্টিক প্যাটার্নে ছিলেন, নট ইন টার্মস অফ মার্কসিয়ান সোশ্যালিজম। আচ্ছা। বি আর আম্বেদকরের সোশ্যালিস্টিক প্যাটার্নটা ছিল এই যে ছোঁয়াছুঁয়ির বিরুদ্ধে, যারা সমাজে ডিপ্রাইভড সেকশন, তাদেরকে সমাজের মূল স্তরে নিয়ে আসা, যার জন্য বি আর আম্বেদকর সারা জীবন লড়াই করেছেন। তো বি আর আম্বেদকর যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে থেকে কাজ করতে হয়েছে, তিনি ইচ্ছে করলে তার মতো করে সংবিধান রচনা করতে পারেননি। আচ্ছা। এটা না অনেক ভাবেন যে বি আর আম্বেদকর নিজেই সংবিধান লিখে দিয়েছেন, তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠছে কেন, বা বি আর আম্বেদকরও অনেক সময় এই সংবিধানে কয়েকটা আর্টিকেল নিয়ে বা বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছেন। কিন্তু এইটা আমাদের বোঝা উচিত যে ডক্টর বি আর আম্বেদকর তিনি সীমাহীন পরিশ্রম করেছেন। এই ড্রাফটিং এর কাজটা খুব কঠিন ছিল। আমরা একটা লেটার ড্রাফটিং করতে আমাদের কত পরিশ্রম হয়, সংবিধানের প্রত্যেকটা ধারা নিয়ে সমস্ত আইনজ্ঞদের সভায়, এবং সেটা গণতান্ত্রিক উপায়ে, সেটা গণতান্ত্রিক উপায়ে, সেটাকে গণতান্ত্রিক উপায়ে। শুধু তাই নয়, আমাদের সংবিধানকে বলে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান। আমরা আমেরিকা থেকে ধার করেছি, ব্রিটেন থেকে ধার করেছি, জাপান থেকে ধার করেছি, অস্ট্রেলিয়া থেকে ধার করেছি, আয়ারল্যান্ড থেকে ধার করেছি, ফ্রান্স থেকে ধার করেছি, ফরমার সোভিয়েত ইউনিয়ন থেকে ধার করেছি। তাহলে এই যে এতগুলো দেশের, বড় বড় দেশের, গুরুত্বপূর্ণ দেশগুলোর সাংবিধানিক কাঠামো থেকে ধার করে নিয়ে ভারতবর্ষের তৎকালীন ভঙ্গুর রাজনৈতিক পরিবেশে এত বড় সংবিধানের একটা খসড়া তৈরি করে দেওয়া, এটা চারটিখানি কথা নয়। ঠিক। তাছাড়া বি আর আম্বেদকরের, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আধিক্য ছিল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের, প্রাদেশিক প্রদেশগুলি থেকে যারা গেছেন তারা বেশিরভাগই কংগ্রেসের সদস্য। কাজে ডক্টর বি আর আম্বেদকরকে একটা নির্দিষ্ট রাজনৈতিক এবং সামাজিক পরিবেশে থেকে এতগুলো দেশের সংবিধানের থেকে রসদ নিয়ে এই ভারতীয় সংবিধান, এতগুলো মানুষের তখন প্রায় 300-র উপর ছাড়িয়ে গেছে গণপরিষদের সদস্য, কারণ এর মধ্যে ভারত পাকিস্তান তৈরি হয়ে গেছে। এই যে বালুচিস্তান, সিন্ধু প্রদেশ, এগুলি তো ভারতবর্ষে ছিল, গণপরিষদের নির্বাচিত প্রতিনিধি ছিল। যখন মাউন্টব্যাটেন প্ল্যান কার্যকরী হয়ে গেল, তখন ওই সমস্ত প্রদেশের যারা গণপরিষদের সদস্যরা তারা পাকিস্তানে চলে গেল। যেমন আমি বি আর আম্বেদকরের কথা বললাম, তিনি বঙ্গদেশের প্রতিনিধি ছিলেন, ওনাকে পরবর্তী সময়ে মুম্বাই প্রদেশ থেকে তাকে নির্বাচিত হতে হয়েছে। তো ওই রকম পরিবেশে এরকম এটা তো পার্লামেন্ট ছিল, অস্থায়ী পার্লামেন্ট ছিল, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভারতবর্ষের নতুন পার্লামেন্টের নির্বাচনের আগ পর্যন্ত এই যে গণপরিষদ, এটা একটা পার্লামেন্ট ছিল। তো পার্লামেন্টে প্রত্যেক সদস্যের বলার অধিকার থাকে, তাদের নিজস্ব মতামত থাকে, আর তারা সবাই
তৎকালীন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে বিশেষজ্ঞ, আইনগতভাবে বিশেষজ্ঞ, এই তাদের নানা ধরনের সুপারিশ, নানা ধরনের বাদ প্রতিসংবাদের মধ্য দিয়ে একটা 395টি ধারা নিয়ে একটা সাংবিধানিক কাঠামোর রূপ দেওয়া, এটা চারটিখানি কথা নয়। ঠিক ঠিক। বি.আর. আম্বেদকরের ভূমিকা অপরিসীম, সাথে সাথে বিএন রাওকে যেন আমরা ভুলে না যাই। ঠিক কথা, ঠিক। আমরা খুব বিস্তারিতভাবে ডক্টর অলোক ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে এই প্রজাতন্ত্র দিবসের প্রেক্ষাপটে যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি সম্বন্ধে জানলাম। এতটা বিস্তারিতভাবেই আমরা জানলাম, যেখানে অনেক অজানাও কিন্তু আমাদের জানা হয়ে গেল। প্রত্যেকেই সংবিধানের মূল বিষয়গুলি হয়তো বা জানি, কিন্তু ভেতরে ঢুকে বিএন রাও এবং ডক্টর বি.আর. আম্বেদকরের যে কাজটি করেছেন, এই সংবিধান রচনার পিছনে ওনার যা মেধা, ওনার যে এই বাছাই করার বিষয়টি, বিভিন্ন দেশের সংবিধানের কাঠামো থেকে নিয়ে যে ভারতীয় সংবিধান পৃথিবীর সবথেকে বড় সংবিধান বলা হয়, তো সেই সংবিধানটি রচনা করেছেন। এইসব বিষয় কিন্তু আমরা জানতে পারলাম সঠিকভাবে, এবং পাশাপাশি আমরা এটাও জানলাম যে সংবিধানের প্রতিটি পর্বের শুরুর আগে আমাদের দেবদেবীর সব ছবি রয়েছে। আজকের আলোচনাটি যথার্থই একটি ঐতিহাসিক আলোচনা হয়ে দাঁড়াবে একেবি টিভির এই একেবি টক অনুষ্ঠানে। আপনাকে এতটা বিস্তারিতভাবে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলবো একেবি টিভির দর্শকদের, সংবিধান এর যে শব্দগুলো, এগুলি আইনের শব্দ, এগুলিকে অধ্যয়ন করা উচিত। ঠিক। শুধু একটা মেসেজ আমাদের সবাই দেওয়া উচিত যে ভারতবর্ষের সংবিধান সবাইকে সমান মর্যাদা দিয়েছে। এই সমান মর্যাদা থেকেই সমান অধিকার, ন্যায় বিচার, লিবারালিজম, সোশ্যালিজম, এই কনসেপ্টগুলি আসে। আমরা যেন সবাইকে সমান মানুষের মর্যাদা দিই, ঠিক, যেটা ভারতীয় জীবনবোধের মূল সুর। এই ভারতীয় জীবনবোধের মূল সুরগুলিকেই ভারতের সংবিধানে মান্যতা দেওয়া হয়েছে। ঠিক। এই বছরের প্রজাতন্ত্র দিবসে আমাদের এই অঙ্গীকারই থাকুক যে আমরা প্রত্যেকটা মানুষকে সেই মানুষের অধিকার থেকে বঞ্চিত করব না, এবং প্রত্যেকে সমান মর্যাদায় সাধারণ মানুষকে সেই মর্যাদার স্থান আমরা দিতে অঙ্গীকারবদ্ধ থাকব। আমরা এরকম আরও নানা বিষয় নিয়ে আমরা একেবি টক অনুষ্ঠানে থাকব। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। নিশ্চয়ই আমরা আগামীতে আরও এরকম উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলাপচারিতা থাকব একেবি টক অনুষ্ঠানে। আমরা একেবি টক অনুষ্ঠানে যে স্লোগানটা সবসময় দেই যে একেবি টক অনুষ্ঠানে বলবেন অতিথিরা, শুনবো এবং শোনাবো আমরা। আপনারা সঙ্গে থাকবেন একেবি টিভির সাথে। নমস্কার। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।